গুরুকুল অনলাইন লার্নিং নেটওয়ার্কের আজকের ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি সরোয়ার হোসেন। আজকে আমরা ফুড নিউট্রিশন, নিউট্রিয়েন্টস অ্যান্ড ডায়েট এই টপিকের থার্ড ক্লাস নিয়ে আলোচনা করব। তো আজকে আমরা ডায়েট, অ্যাক্টিভ প্রিন্সিপালস অফ হিউম্যান ডায়েট আর ফাংশনস অফ ডায়েটারি কার্বোহাইড্রেটস এই তিনটা টপিক নিয়ে আলোচনা করব। তো ডায়েট is the calculated amount of different types of food required for an individual in a day in divided meals in a particular state of body to maintain normal healthy life. তো ডায়েট হচ্ছে ক্যালকুলেটেড অ্যামাউন্ট, এটা কিন্তু ক্যালকুলেট করে বের করা হয়েছে, এটা এমনি এমনি চলে আসে নাই। প্রতিটা পার্সনের জন্য এটা ক্যালকুলেট করে বের করা হয়েছে। এই ডায়েটের এক একজনের ডায়েট এই জন্য এক এক রকম হয়, তাই না? এবং এখানে কিন্তু লাস্ট লাইনের আগের লাইনে মানে থার্ড নাম্বার লাইনে বলা হয়েছে যে ইন আ পার্টিকুলার স্টেট অফ বডি, মানে প্রত্যেকের বডির স্টেট তো এক এক রকম, এক একজনের হেলথ স্টেট এক এক রকম। তো যার হেলথ স্টেট, যার বডি স্টেট যেরকম, সেই অনুযায়ী তাকে একটা ডায়েট দেওয়া হবে। এবং এই ডায়েটটা ডিফারেন্ট টাইপস অফ ফুডকে অ্যাকিউমুলেট করে ওই অনুযায়ী হচ্ছে ডায়েটটা দেওয়া হচ্ছে। আমাদের বিভিন্ন টাইপের ফুডস আছে, সেই ফুড এক একটা ফুড এক এক রকমের প্রক্সিমেট প্রিন্সিপাল আমাদেরকে সাপ্লাই দিবে, এক এক রকমের কম্পোনেন্ট আমাদেরকে সাপ্লাই দিবে, এক এক ধরনের নিউট্রিয়েন্টস সাপ্লাই দিবে। তো যেই ফুড যেই টাইপের নিউট্রিয়েন্টস সাপ্লাই দেয়, ওই নিউট্রিয়েন্ট আমার যেই পরিমাণ দরকার ওই অনুযায়ী হিসাব করে ক্যালকুলেট করে আমাকে ওই ফুড কতটুকু আমার জন্য দরকার পড়বে সেটা হচ্ছে গিয়ে ডায়েটের মাধ্যমে আমাদেরকে একটা চার্টের মাধ্যমে দিয়ে দিচ্ছে। ওকে, এবং এই জিনিসটা পুরো একটা দিনে আমার সারা দিন কি পরিমাণ আমার ক্যালোরি দরকার সেটা একদম হিসেব করে এরপর হচ্ছে সেটাকে আমি হচ্ছে দিনে যতগুলা মিল নেই সেই মিল অনুযায়ী ডিভাইড করে দিয়ে আমাকে একটা ডায়েট সাজায় দেওয়া হচ্ছে। এটাই হচ্ছে ডায়েট। সো ডায়েট ইজ দ্য ক্যালকুলেটেড অ্যামাউন্ট অফ ডিফারেন্ট টাইপস অফ ফুড রিকোয়ার্ড ফর অ্যান ইন্ডিভিজুয়াল ইন আ ডে in different meals in a particular state of body to maintain normal healthy life. ওকে, আচ্ছা, অ্যাক্টিভ প্রিন্সিপালস অফ হিউম্যান ডায়েট। তো আমাদের হিউম্যান ডায়েটের অ্যাক্টিভ প্রিন্সিপালস কি কি? এনার্জি ভ্যালু, তারপর হচ্ছে কোয়ালিটি অ্যান্ড কোয়ান্টিটি অফ কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, মিনারেলস অ্যান্ড ওয়াটার। দেখো, এনার্জি ভ্যালু মানে হচ্ছে কোন ফুড কতটুকু এনার্জি দিবে ওই অনুযায়ী ডিপেন্ড করে। যেমন কার্বোহাইড্রেট, প্রোটিন হচ্ছে 4 কিলো ক্যালোরি পার গ্রাম এনার্জি দেয়, আর ফ্যাট এনার্জি দেয় হচ্ছে 9 কিলো ক্যালোরি পার গ্রাম। তো ওই অনুযায়ী যার এনার্জি ভ্যালু যেরকম সেই অনুযায়ী কিন্তু ডায়েটটাকে সাজানো হবে। আবার হচ্ছে এই যে আমি বললাম কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, এগুলোর একবার কোয়ালিটি থাকবে। এক একটা কার্বোহাইড্রেট এক এক কোয়ালিটির হয়, এক একটার মধ্যে কার্বোহাইড্রেটের প্রপোর্শন এক এক রকম থাকে। তো এরকম কোয়ালিটি কোয়ান্টিটির উপর ডিপেন্ড করেও কিন্তু আমাদের হচ্ছে ডায়েটকে সাজানো হবে। তারপর হচ্ছে কুকিং, কিভাবে কুক করা হচ্ছে, কুকিংয়ের উপরও অনেক কিছু ডিপেন্ড করে। যদি আমি ওভার কুক করে ফেলি কোনো কিছু, তাহলে বিভিন্ন ভিটামিনস নষ্ট হয়ে যেতে পারে, বিভিন্ন হচ্ছে প্রোটিনস নষ্ট হয়ে যেতে পারে। আবার কুক যদি ঠিক মতো না হয় তাহলে বিভিন্ন ধরনের হচ্ছে রোগ জীবাণু থেকে যেতে পারে। তো কুকিংয়েরও একটা ব্যাপার আছে। তারপর অ্যাবিলিটি টু ডাইজেস্ট, সেটা আমি ডাইজেস্ট করতে পারি কি পারি না সেটার উপর ডিপেন্ড করেও কিন্তু ডায়েটকে সাজানো হয়। তারপর কস্ট, যে আমার হচ্ছে কতটুকু, আমার হচ্ছে অ্যাবিলিটি কতটুকু, সেটার উপর ডিপেন্ড করেও কিন্তু ওই কস্টের উপর ডিপেন্ড করেও ডায়েটকে সাজানো হবে। আবার মেন্টাল ফ্যাক্টর, হ্যাঁ, মেন্টাল ফ্যাক্টরের উপর ডিপেন্ড করেও এই 6টা জিনিস হচ্ছে আমাদের ডায়েটকে সাজানোর জন্য এই প্রিন্সিপালসগুলো ইউজ করা হয়। আর ফাংশনস অফ ডায়েটারি কার্বোহাইড্রেটস, আমরা যে কার্বোহাইড্রেট আমরা ইনটেক করি, আমরা যেটা ইনজেস্ট করি কার্বোহাইড্রেট, এটাকে ডায়েটারি কার্বোহাইড্রেট বলে। এবং এই ডায়েটারি কার্বোহাইড্রেটকে গুলোর ফাংশনস কি কি আছে, যেমন মেজর সোর্স অফ এনার্জি, একদম প্রথম ফাংশন হচ্ছে এটাই যে কার্বোহাইড্রেট হচ্ছে এনার্জির একদম মেজর সোর্স হিসেবে কাজ করে। তারপর হচ্ছে এটার 60 to 80% ক্যালোরি রিকোয়ারমেন্ট অফ দ্য বডি সাপ্লাই করে। আমাদের বডিতে যেই পরিমাণ ক্যালোরি দরকার তার 60 to 80% সাপ্লাই দেয় কার্বোহাইড্রেট। ওকে, তো এই জন্য কার্বোহাইড্রেটকে বলা হচ্ছে প্রিন্সিপাল সোর্স অফ এনার্জি। তারপর প্রোটিন স্পেয়ারিং অ্যাকশন, এই কথাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, একটু বোঝার চেষ্টা করো। প্রোটিন স্পেয়ারিং অ্যাকশন জিনিসটা কি জিনিস? দেখো, আমার বডিতে যদি কার্বোহাইড্রেট অ্যাডিকুয়েট অ্যামাউন্ট না থাকে, আমার শরীরে যে পরিমাণ ক্যালোরি দরকার, ক্যালোরি রিকোয়ারমেন্ট, ওই পরিমাণ যদি কার্বোহাইড্রেট আমি শরীরকে না দিই, তাহলে কিন্তু আমার বডি ঠিক মতন এনার্জি পাবে না, ওই অ্যাডিকুয়েট অ্যামাউন্ট অফ এনার্জি আমার বডি পাচ্ছে না। তো এখন আমার বডি কি করবে? কার্বোহাইড্রেট তো নাই, সে তখন কি করবে? প্রোটিনকে ইউজ করা শুরু করবে। আর যেই প্রোটিনগুলো আমার শরীরের বিভিন্ন স্ট্রাকচারাল কম্পোনেন্টকে বিল্ড আপ করার জন্য ইউজ হয়েছিল, সেই প্রোটিনগুলো এখন ওই স্ট্রাকচারাল কম্পোনেন্ট থেকে বের হয়ে এসে সেগুলো হচ্ছে এখন এনার্জি ইল্ডিং কম্পোনেন্ট
কম্পোনেন্ট হিসেবে কাজ করবে, সেগুলো ভেঙে ভেঙে এনার্জি তৈরি হবে। তাহলে আমার বডির স্ট্রাকচারটা দুর্বল হয়ে যাবে না? এই যে আমার বডির স্ট্রাকচার দুর্বল হয়ে গেল, আমার বডিটাও দুর্বল হয়ে যাচ্ছে। তো এটা হচ্ছে গিয়ে আমার বডি বিল্ডিং, আমার গ্রোথ, এগুলোতে এফেক্ট করবে অবশ্যই। তো এটাকে বলা হচ্ছে ওয়েস্টফুল এক্সপেন্ডিচার। এটা কিন্তু প্রোটিনের ওয়েস্টফুল এক্সপেন্ডিচার, এবং এটা কিন্তু করা হচ্ছে যাতে আমি বেঁচে থাকতে পারি। এখন এনার্জিটা, এই পরিমাণ এনার্জি আমার দরকার, যেটা না ছাড়া আমার হার্টবিটই হবে না, আমি শ্বাস নিতে পারবো না। ওই পরিমাণ এনার্জি তো আমার অবশ্যই লাগবে। ওই এনার্জিটাও যদি হচ্ছে গিয়ে আমার কার্বোহাইড্রেট, যদি অ্যাডিকুয়েট অ্যামাউন্ট অফ কার্বোহাইড্রেট না থাকে, সে যদি এনার্জিটা যদি সাপ্লাই দিতে না পারে, তখন তো আমাকে অবশ্যই প্রোটিন থেকেই এনার্জিটা নিতে হবে। এই জন্য প্রোটিনকে তখন ইউজ করা শুরু হয়ে যায়। এখন কার্বোহাইড্রেট যদি ইনাফ পরিমাণ আমি আমার শরীরে রাখি, তাহলে কার্বোহাইড্রেট কি করবে? ওই প্রোটিনকে রেস্কিউ করবে, সেখান থেকে প্রোটিনকে এখান থেকে সরাই দিবে, নিজে হচ্ছে গিয়ে ওই ক্যালোরির যেই রিকোয়ারমেন্টটা ছিল, রিকোয়ারমেন্টটা ফুলফিল করবে। সো এইভাবে হচ্ছে প্রোটিনটা ছাড় পেয়ে যাবে, পার পেয়ে যাবে। এটাকে বলা হচ্ছে প্রোটিন স্পেয়ারিং অ্যাকশন। আচ্ছা, এরপর আমরা আসি অ্যাবসোলুট রিকোয়ারমেন্ট অফ ব্রেন। দ্য ব্রেন অ্যান্ড আদার কম্পোনেন্টস অফ সেন্ট্রাল নার্ভাস সিস্টেম আর ডিপেন্ডেন্ট অন গ্লুকোজ ফর এনার্জি। প্রোলংড হাইপোগ্লাইকেমিয়া মে লিড টু ইরিভার্সিবল ব্রেন ড্যামেজ। দেখো, আমাদের ব্রেন বা আমাদের পুরো সেন্ট্রাল নার্ভাস সিস্টেমটা, সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে শুধু কি ব্রেন আছে? না, ব্রেনের সাথে সাথে স্পাইনাল কর্ডও আছে কিন্তু। তো এই পুরো জিনিসটা, পুরো সেন্ট্রাল নার্ভাস সিস্টেমটা, তারা কিন্তু তাদের এনার্জির জন্য একমাত্র গ্লুকোজের উপর ডিপেন্ড করে। গ্লুকোজ ছাড়া অন্য কোনো কম্পোনেন্ট তারা ইউজ করতে পারে না এনার্জির জন্য। তো আমার বডিতে মনে করো কার্বোহাইড্রেট ইনাফ পরিমাণ নাই, তখন আমার বডি কি করে? আমার বডিতে যে অল্প পরিমাণ হইলেও যদি গ্লুকোজ বাকি থাকে, ওইটা হচ্ছে আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে পাঠায় দেয়। কিন্তু যদি এমন একটা সিচুয়েশন হয়ে যায় যে আমার বডিতে কোনো গ্লুকোজ অবশিষ্ট নাই, কোনো গ্লুকোজ নাই, আমার ব্রেনকে দেওয়ার মতনও কোনো গ্লুকোজ নাই, তখন কি হবে? আমার ব্রেনে ইরিভার্সিবল ড্যামেজ হয়ে যাবে। আমার ব্রেনে ইরিভার্সিবল ড্যামেজের মানে কি? মানে হচ্ছে এমন এমন ড্যামেজ আমার ব্রেনে হয়ে যাবে, যেটা হয়ে যাবে পার্মানেন্ট। এই ড্যামেজগুলোকে আর কখনো রিপেয়ার করা পসিবল হবে না। তো এই প্রোলংড হাইপোগ্লাইকেমিয়ার ফলে এই ঘটনাগুলো ঘটে। প্রোলংড হাইপোগ্লাইকেমিয়া মানে কি? মানে হচ্ছে হাইপোগ্লাইকেমিয়া মানে হচ্ছে ব্লাডের মধ্যে গ্লুকোজের পরিমাণ অনেক বেশি কমে গিয়েছে, নর্মালের রেঞ্জের থেকে কমে গিয়েছে। এটাকে বলা হচ্ছে হাইপোগ্লাইকেমিয়া, এবং এটা যদি প্রলংড পিরিয়ড পর্যন্ত থাকে, তাহলে কিন্তু ইরিভার্সিবল ড্যামেজ অফ দ্য ব্রেন হয়ে যাবে। আচ্ছা, এরপর আমরা আসি রিকোয়ার্ড ফর দি অক্সিডেশন অফ ফ্যাট। আচ্ছা, আমাদের বডিতে যে ফ্যাটগুলো আছে, এই ফ্যাটগুলোর অক্সিডেশনে কিন্তু ডায়েটারি কার্বোহাইড্রেট একটা ভূমিকা পালন করে। কিভাবে করে? যেমন আমাদের ফ্যাটি অ্যাসিড অক্সিডেশনে, আমাদের বডিতে যে ফ্যাট আছে, সেই ফ্যাট তো ফ্যাটি অ্যাসিড দিয়ে তৈরি, তাই না? এই ফ্যাটি অ্যাসিডের যখন অক্সিডেশন করা হয়, এই ফ্যাটি অ্যাসিড থেকে অ্যাসিটাইল কোয়ে তৈরি হয়। এটা হচ্ছে ফ্যাটি অ্যাসিড অক্সিডেশনের প্রোডাক্ট। এই অ্যাসিটাইল কোয়ে, এটা হচ্ছে ফার্দার অক্সিডেশন হয় এটার। এই ফার্দার অক্সিডেশনটা কিভাবে হয়? সাইট্রিক অ্যাসিড সাইকেলের মাধ্যমে হয়। এই সাইট্রিক অ্যাসিড সাইকেলে এই অ্যাসিটাইল কোয়ের ফার্দার অক্সিডেশন হবে, এবং সেখানে অ্যাসিটাইল কোয়ে সেটা কিন্তু অক্সালো অ্যাসিডেটের সাথে কম্বাইন করবে। অক্সালো অ্যাসিডের সাথে কম্বাইন করে এটা হচ্ছে তার অক্সিডেশনটাকে ফুলফিল করবে। এখন এই অক্সালো অ্যাসিডেটটা কই থেকে আসে? এই অক্সালো অ্যাসিডেটটা আসে কার্বোহাইড্রেট থেকে, মেইনলি কার্বোহাইড্রেট থেকে অক্সালো অ্যাসিডেটটা আসে। তার মানে কি আমরা বলতে পারি না যে এই আমাদের যে অ্যাসিটাইল কোয়ে, সেটা অক্সালো অ্যাসিডেট ছাড়া কাজ করতে পারে না, মানে অক্সিডেশন করতে পারে না। আবার এই অক্সালো অ্যাসিডেট আসে কার্বোহাইড্রেট থেকে। এই অ্যাসিটাইল কোয়ে আবার ফ্যাটি অ্যাসিডের একটা হচ্ছে গিয়ে প্রোডাক্ট। তার মানে ফ্যাটি অ্যাসিড থেকে অ্যাসিটাইল কোয়ে আসছে, সেই অ্যাসিটাইল কোয়ের অক্সিডেশনের জন্য কার্বোহাইড্রেট প্রয়োজন। তার মানে আলটিমেটলি পুরো ফ্যাটি অ্যাসিডের অক্সিডেশনের জন্য কার্বোহাইড্রেট প্রয়োজন। তার মানে আমরা বলতে পারবো ফ্যাট বার্নস ইন আ ফুয়েল অফ কার্বোহাইড্রেট। মানে ফ্যাট, আমার শরীরে যে ফ্যাটগুলো আছে, এই ফ্যাটগুলো যখন বার্ন হয়, মানে এই ফ্যাটগুলো থেকে যখন এনার্জি প্রডিউস হয় তাদের অক্সিডেশনের মাধ্যমে, তো এই এনার্জি প্রডিউস করার জন্য, তাদেরকে বার্ন করার জন্য, তার অক্সিডেশন করার জন্য যে ফুয়েলটা দরকার, সেটা আসে কার্বোহাইড্রেট থেকে। আচ্ছা, এক্সেস ইউটিলাইজেশন অফ ফ্যাটস কাপলড উইথ ডেফিসিয়েন্সি অফ কার্বোহাইড্রেটস লিডস টু কিটোসিস। দেখো, এই ফ্যাটের যদি এক্সেস ইউটিলাইজেশন হয়ে যায়, তাহলে কি হবে? আবার সেই সাথে যদি কার্বোহাইড্রেটের ডেফিসিয়েন্সি হয়ে যায়, তখন কি হবে? দেখো, আমাদের ফ্যাটি অ্যাসিড অক্সিডেশন হচ্ছে, সেটা অ্যাসিটাইল কোয়ে ক্রিয়েট করতেছে। এই অ্যাসিটাইল কোয়ে থেকে এটা অক্সিডেশন করে সেখান থেকে এনার্জি প্রডিউস করার জন্য আমার কিন্তু অবশ্যই কার্বোহাইড্রেট লাগবে। এখন আমার বডিতে কার্বোহাইড্রেট নাই, এক্সেস অতিরিক্ত ফ্যাটের অক্সিডেশন হচ্ছে, তখন কি হবে? তখন এই ফ্যাটগুলো অ্যাসিটাইল কোয়ে হিসেবে জমা হতে থাকবে, এবং এগুলো থেকে বিভিন্ন কিটো অ্যাসিড তৈরি হবে। এই কিটো অ্যাসিডগুলো আমার বডিতে জমা হইতে হইতে, আমার ব্লাডে জমা হইতে হইতে আমাদের ব্লাডের মধ্যে কিটোসিস করে ফেলবে। হ্যাঁ, তখন এটাকে বলা হয় কিটো অ্যাসিডোসিস। ওকে, আচ্ছা, এরপর আমরা চলে আসি। দেখো, এনার্জি সাপ্লাই ফর মাসল ওয়ার্ক।
আমাদের মাসলগুলো এগুলো যে কাজ করতেছে, দেখো আমি কথা বলতেছি, আমার ফেসের বিভিন্ন মাসলগুলো কিন্তু এখানে কাজ করছে। এই যে মাসলগুলো, আমি হাত নাড়াচ্ছি, তার জন্য তো মাসল লাগে। এই মাসলগুলো যে কাজ করছে, তার এনার্জি সে কই থেকে পাচ্ছে? আমাদের মাসলের মধ্যে কিন্তু গ্লাইকোজেন থাকে, জমা থাকে। এই গ্লাইকোজেনটা সেটা ব্রেকডাউন করে ল্যাকটিক অ্যাসিড তৈরি করে, এটাকে কিন্তু গ্লাইকোলাইসিস বলে। এই গ্লাইকোজেন ব্রেকডাউন হয়ে ল্যাকটিক অ্যাসিড তৈরি হয়, এইটাকে গ্লাইকোলাইসিস বলে। এবং এই গ্লাইকোলাইসিসটা অক্সিজেনের অ্যাবসেন্সে হয়। হ্যাঁ, তো অক্সিজেনের অ্যাবসেন্সে এই গ্লাইকোলাইসিসটা হয়। তো এটা হচ্ছে অন্যরকম একটা গ্লাইকোলাইসিস, এটা হচ্ছে নর্মাল গ্লাইকোলাইসিস না, এটা মাসলের মধ্যে হয়। এবং এই গ্লাইকোলাইসিসের ফলে এনার্জি কিন্তু খুব বেশি তৈরি হয় না। এবং এইটা হচ্ছে মাসলের মধ্যে হওয়ার একটা রিজনও আছে। আমাদের মাসল যখন অনেক বেশি কাজ করে, তখন হচ্ছে নর্মাল রেসপিরেশনের মাধ্যমে যেই এনার্জিটা প্রডিউস হয়, সেই এনার্জি দিয়ে আমাদের হচ্ছে মাসলকে এনাফ পরিমাণ এনার্জি সাপ্লাই দেওয়া পসিবল হয় না। তখন মাসলের আরও বেশি এনার্জি দরকার পড়ে। তখন মাসল তার ইন্ট্রিনসিক, মানে তার ভিতরেই হচ্ছে একটা মেকানিজম থাকে গ্লাইকোলাইসিসের, সেটা হচ্ছে অ্যাবসেন্ট অফ অক্সিজেনের অ্যাবসেন্সে হয়। এই গ্লাইকোলাইসিসের মাধ্যমে সে হচ্ছে তার কিছু এক্সট্রা এনার্জি সে প্রডিউস করে, ওই এনার্জিগুলো ইউজ করে সে কাজ করতে পারে। ওকে, তারপর হচ্ছে সিনথেসিস অফ পেন্টোজেস। তো পেন্টোজের সিনথেসিস, আমাদের শরীরে হচ্ছে বিভিন্ন পেন্টোজ সুগার আছে, এগুলো কিন্তু রাইবোজ সুগারও বলা হয়। রাইবোজ বা 5 কার্বন বিশিষ্ট যে সুগারগুলো, এগুলোকে বলা হয় হচ্ছে পেন্টোজ। এবং পেন্টোজের মধ্যে এক ধরনের পেন্টোজ হচ্ছে রাইবোজ। এই রাইবোজ, ডিঅক্সিরাইবোজ, এগুলো কিন্তু আমাদের বডির বিভিন্ন কম্পাউন্ডসের কম্পোনেন্ট হিসেবে কাজ করে, কনস্টিটিউয়েন্টস হিসেবে কাজ করে। কি কি? যেমন নিউক্লিক অ্যাসিড, অনেক ইম্পর্টেন্ট। ডিএনএ আরএনএ, আমাদের প্রতিটা কোষের মধ্যে আছে ডিএনএ আরএনএ। এই ডিএনএ আরএনএ ছাড়া আমাদের লাইফ কল্পনা করাও সম্ভব না। কোএনজাইমস, এনএডি, এফএডি, এগুলো কিন্তু হচ্ছে আমাদের বডির যে যত ধরনের বায়োকেমিক্যাল রিয়াকশন হচ্ছে, অনেকগুলো বায়োকেমিক্যাল রিয়াকশনে তারা কোএনজাইম হিসেবে কাজ করে, এনএডি, এফএডি। এবং এই এনএডি, এফএডির মধ্যেও কিন্তু পেন্টোজ সুগার আছে। তারপর দিস পেন্টোজ সুগার বলতে রাইবোজ সুগারটা আছে। দিস পেন্টোজেস আর প্রডিউসড ইন কার্বোহাইড্রেট মেটাবলিজম। এবং এই পেন্টোজগুলো, এই রাইবোজগুলো, তারা কই থেকে তৈরি হচ্ছে? এগুলো তৈরি হচ্ছে কার্বোহাইড্রেট মেটাবলিজম থেকে। ওকে, তাহলে আমরা পাইলাম সিনথেসিস অফ পেন্টোজেস। এরপর আসি সিনথেসিস অফ নন এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিডস। এগুলো কি? নন এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিডস আমরা কিন্তু পড়ে আসছি আগের ক্লাসে, যে এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিডস ওগুলো হচ্ছে এসেনশিয়াল নিউট্রিয়েন্টস ছিল, ওগুলো 8টা নাম আমরা একটা নেমোনিক দিয়েও পড়ে এসেছি। এখানে কিন্তু আমরা বলতেছি যে নন এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিডস, এগুলো সিনথেসিস করে কি? ডায়েটারি কার্বোহাইড্রেটস। আমরা কিন্তু আগের ক্লাসে বলেছিলাম যে নন এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিডস আমাদের শরীর নিজেই তৈরি করতে পারে। আমাদের শরীর নিজেই তৈরি করতে পারে। কিভাবে তৈরি করে? তারা হচ্ছে এই কার্বোহাইড্রেট থেকে তৈরি করে। আমরা যখন কার্বোহাইড্রেট খাই, আমাদের শরীরের মধ্যে নেই, তখন এই কার্বোহাইড্রেট থেকেই আমার বডি যতটুকু তার নন এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড দরকার, ওগুলো হচ্ছে সিনথেসিস করে নেয়। এর জন্য আমাকে আলাদা করে নন এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড আমাকে নিতে হয় না। দ্য ইন্টারমিডিয়েটস অফ কার্বোহাইড্রেট মেটাবলিজম, দেখো দিয়েছে যে কার্বোহাইড্রেট মেটাবলিজম, এগুলো হচ্ছে ইন্টারমিডিয়েটস। ইন্টারমিডিয়েটস মানে কি? মানে মেটাবলিজম প্রসেসটা চলতেছে, তো প্রসেসটা চলার সময় মাঝখানে কিছু প্রোডাক্ট তৈরি হইলো বাই প্রোডাক্টের মতন, তো এগুলোকে ইন্টারমিডিয়েটস বলা হচ্ছে। হ্যাঁ, মানে আমাদের হচ্ছে একটা কেমিক্যাল রিয়াকশনের মেইন যেই প্রোডাক্টটা হচ্ছে গিয়ে আমাদের টার্গেট, যে এই প্রোডাক্টটা তৈরি করতে হবে এই রিয়াকশনটার মাধ্যমে, তো ওই প্রোডাক্টটা তৈরি হওয়ার পাশাপাশি কিছু বাই প্রোডাক্টও তৈরি হয়ে যেতে পারে, ওই বাই প্রোডাক্টগুলোকেই বলা হচ্ছে ইন্টারমিডিয়েটস। এভাবে ইন্টারমিডিয়েটস আকারে নন এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিডগুলো তৈরি হয়। আর মেইনলি দ্য কিটো অ্যাসিডস, পাইরুভিক অ্যাসিডকেও কিন্তু কিটো অ্যাসিড বলা হয়। ওকে, সার্ভস অ্যাজ প্রিকারসরস ফর দি সিনথেসিস অফ নন এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিডস। তো এই পাইরুভিক অ্যাসিড কিন্তু নন এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিডের সিনথেসিসের প্রিকারসর হিসেবে কাজ করে। এবং এই পাইরুভিক অ্যাসিড কই থেকে আসে? এটা কিন্তু গ্লাইকোলাইসিসের মাধ্যমে আসে, মানে নর্মাল যেটা অক্সিজেনের প্রেজেন্সে হয়, ওই গ্লাইকোলাইসিসের ফলে এই পাইরুভিক অ্যাসিডটা কিন্তু প্রডিউস হয়। এটা হচ্ছে ওই গ্লাইকোলাইসিসের একটা প্রোডাক্ট, এটা হচ্ছে প্রিকারসর হিসেবে কাজ করছে নন এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড সিনথেসিসের ক্ষেত্রে। সিনথেসিস অফ ফ্যাট সিনথেসিসের ক্ষেত্রেও কার্বোহাইড্রেট খুব বড় একটা ভূমিকা, খুব মেজর একটা ভূমিকা পালন করে। কিভাবে করে? সেটা হচ্ছে এক্সেস কনজাম্পশন অফ কার্বোহাইড্রেট। আমার বডিতে যে পরিমাণ কার্বোহাইড্রেট দরকার, তার থেকে আমি অনেক বেশি কার্বোহাইড্রেট কনজিউম করে ফেললাম, তখন কি হবে? তখন এই কার্বোহাইড্রেটগুলো আমার বডিতে জমা হবে। কিভাবে জমা হবে? কার্বোহাইড্রেট হিসেবে জমা হবে না, সেটা জমা হবে ফ্যাট হিসেবে। এটা হচ্ছে ফ্যাট ফর্মেশনে চলে গিয়ে এটা হচ্ছে এডিপোজ টিস্যুতে স্টোর হবে ফ্যাট হিসেবে। এডিপোজ টিস্যুতে ফ্যাট হিসেবে স্টোর হয়, আবার আমাদের লিভারে স্টোর হয় গ্লাইকোজেন হিসেবে। আবার লিভার যখন গ্লাইকোজেন হচ্ছে গিয়ে ফুলফিল হয়ে যায়, লিভার আর গ্লাইকোজেন হচ্ছে জমা করে রাখতে পারতেছে না, তখন লিভারের ক্ষেত্রেও দেখা যায় যে ফ্যাট হিসেবে জমা হওয়া শুরু করে। তো এইভাবে কার্বোহাইড্রেট থেকে, এক্সেস কার্বোহাইড্রেট থেকে ফ্যাট সিনথেসিস হয়। আচ্ছা, এরপর ইম্পর্টেন্স অফ নন ডাইজেস্টিবল কার্বোহাইড্রেটস। দেখো, নন ডাইজেস্টিবল কার্বোহাইড্রেটস হচ্ছে ওই কার্বোহাইড্রেটগুলোকে বোঝানো হয় যেগুলোকে আমরা ডায়েটারি ফাইবার্স হিসেবে আইডেন্টিফাই করেছিলাম, যেগুলোকে আমরা 9-10 বা ইন্টারমিডিয়েটে রাফেজ হিসেবে আমরা চিনে এসেছিলাম। তো ওগুলোকেই বলা হচ্ছে নন ডাইজেস্টিবল কার্বোহাইড্রেটস। এগুলোর ইম্পর্টেন্স কি? এরা হচ্ছে
বডি কিন্তু এগুলোকে ইউটিলাইজ করতে পারে না। এগুলো তাও ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? কারণ এগুলো হচ্ছে আমাদের বাওয়েল মটিলিটিকে ইমপ্রুভ করে। যে আমরা যে পটি করি, হ্যাঁ? আমাদের হচ্ছে একটা ন্যাচারাল ফাংশন হচ্ছে পটি করা। তো এই ফাংশন পটি বা যেটাকে হচ্ছে মেডিকেলের টার্মে বলা হচ্ছে বাওয়েল অ্যাক্টিভিটি। এই বাওয়েল অ্যাক্টিভিটিকে কিন্তু মটাইল করে দেয়। খুব সুন্দর, খুব ইজিলি বাওয়েল করতে পারবো আমরা যদি আমরা ডায়েটারি ফাইবারস কনজিউম করি। এডিকুয়েট অ্যামাউন্ট অফ কার্বোহাইড্রেটস যদি নন ডাইজেস্টেবল কার্বোহাইড্রেটস যদি আমরা কনজিউম করি, তাহলে আমরা আমাদের বায়োল অ্যাক্টিভিটিকে ইমপ্রুভ করতে পারবো। এরপর চলে আসি প্রিভেন্ট কনস্টিপেশন হচ্ছে কি, দেখো আমাদের বায়োল মোটিলিটি বা বায়োল অ্যাক্টিভিটি যদি মটাইল হয়ে যায়, ইমপ্রুভড করে ফেলে, তাহলে কনস্টিপেশন তো হওয়ার কোনো প্রশ্নই আসে না। কারণ কনস্টিপেশন হচ্ছে ওইটাই তো, যে মোটিলিটিতে প্রবলেম হইলে তো কনস্টিপেশন হয়। আচ্ছা, লোয়ার কোলেস্ট্রল অ্যাবজর্পশন, এটা কি করে? আমাদের বডিতে কোলেস্ট্রল অ্যাবজর্পশনকে কমায় দেয়। আমার বডি কোলেস্ট্রল বেশি অ্যাবজর্ব করতে পারে না যদি ডায়েটারি ফাইবারস প্রেজেন্ট থাকে। আর হচ্ছে ইমপ্রুভ গ্লুকোজ টলারেন্স। ডায়েটারি ফাইবার কিন্তু, এই ডায়েটারি ফাইবার গ্রহণ করলে এটা যদি আমি ইনটেক করি, তাহলে আমার একটা স্যাটাইটি ফিলিং চলে আসে। তখন আমার বেশি ক্যালোরি ইনটেক করতে হয় না। এই জন্য আমার বডিতে ইনসুলিনের ফ্ল্যাকচুয়েশনও খুব বেশি হয় না। তখন গ্লুকোজ টলারেন্স ক্রিয়েট হয় আমার বডিতে। এই হচ্ছে ইম্পর্টেন্স অফ নন ডাইজেস্টেবল কার্বোহাইড্রেটস। তো এই ছিল আজকে আমাদের ক্লাস। আমরা কি শিখলাম আজকে? ডায়েট, হ্যাঁ, তাও ডায়েটের আমরা ডেফিনিশন দেখে আসছি। আমরা হিউম্যান ডায়েটের বিভিন্ন অ্যাক্টিভ প্রিন্সিপল সম্পর্কে আলোচনা করে এসেছি, এবং ডায়েটারি কার্বোহাইড্রেটের ফাংশন, যেটা আজকে আমাদের ক্লাসের মেইন টপিক ছিল, ডায়েটারি কার্বোহাইড্রেটসের ফাংশন সম্পর্কে কিন্তু আমরা আলোচনা করে ফেলেছি। তো এই ছিল আজকে আমাদের ক্লাস। আমাদের ক্লাসটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে তোমরা অবশ্যই ক্লাসটা শেয়ার করে দিবে বন্ধুদের মাঝে, তোমরা ক্লাসটা লাইক করে দিবে অবশ্যই, এবং তোমার যদি এই ক্লাসটা সম্পর্কে কোনো প্রশ্ন থেকে থাকে, তাহলে সেটা আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবে। আমাদের সাথে থাকার জন্য, গুরুকুলের সাথে থাকার জন্য ধন্যবাদ।